যকৃৎ এই টপিকটা থেকে দেখা গেছে 1-2 বছর পর পরই এই একটা টপিক থেকে কোশ্চেন আসে, এবং তুমি যদি বলো এই 3 নাম্বার চ্যাপ্টারে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে কোন টপিক থেকে, সেটা হচ্ছে লিভার বা যকৃৎ থেকে কোশ্চেনগুলো আসছে। সুতরাং আমাদের জন্য এই টপিকটা পড়াটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? তো চলো আজকে আমরা এই টপিক থেকে প্রত্যেকটা জিনিস পড়বো। আমরা রেফারেন্স হিসেবে নিচ্ছি গাজী আজমল স্যারের বই, এখান থেকেই আমরা তোমাকে প্রত্যেকটা জিনিস পড়াবো। ফার্স্টে দেখো তোমার এই যকৃৎটা দেখতে কেমন। তুমি যদি এই ছবির দিকে তাকাও, দেখো এইটা হচ্ছে আমাদের যকৃৎ। এটা হচ্ছে আমাদের যকৃৎ দেখতে। ওকে, এখন এই যকৃতের সাথে সাথে আমি তোমাকে আরো দুইটা জিনিস একটু পড়ায় মানে আইডেন্টিফাই করায় দিই যে আমাদের হিউম্যান বডিতে দেখতে কেমন। এই যকৃতের ঠিক নিচেই দেখো যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলি বলা হয় এটাকে, ঠিক আছে? এবং এরপরে এর নিচে যে পার্টটা আছে এই পার্টটাকে বলা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়, ঠিক আছে? এইটুক পার্ট চিনলে আপাতত হবে, ঠিক আছে? তো বুঝতে পারছো আমাদের কোনটা যকৃৎ। এটা হচ্ছে আমাদের যকৃৎ, এবং বাকি পার্টগুলো আমি তোমাকে দেখাচ্ছি একটু পরে। তুমি একটু আগে ছবি দেখলা, এই ছবিতে তুমি দেখো তো যকৃৎটা তোমার আশেপাশের প্রত্যেকটা অর্গান বা গ্রন্থির থেকে সবচেয়ে বড় না? তাহলে তোমাকে এখান থেকে প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে যে এইটা কি, এইটা হচ্ছে তোমার মানব দেহের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থি। এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থি, গুরুত্বপূর্ণ গ্রন্থি। ওকে, এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো, এটা যেহেতু সবচেয়ে বড় গ্রন্থি তাহলে এটার একটা ওজন থাকবে, এবং ওজনটা অনেক বেশি হবে। সে ওজনটা কত হবে বলতো? পুরুষের এটার ওজন হবে হচ্ছে 1.5 কেজি থেকে 2 কেজি, 1.5 থেকে 2 কেজি এটার মধ্যে। এবং এটা হচ্ছে তোমার দেহের ওজনের 3 থেকে 5% হবে। সুতরাং তোমার জন্য এইটুক আগে জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে এইটা তোমার সবচেয়ে বড় গ্রন্থি। এটা কিন্তু অর্গান নয়, সবচেয়ে বড় গ্রন্থি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সবচেয়ে বড় অর্গান হচ্ছে বা সবচেয়ে বড় অর্গান কোনটা? স্কিন। ওকে, সবচেয়ে বড় গ্রন্থি আবার কিন্তু যকৃৎ, এখানে আবার প্যাচ লাগায় না। এরপরে দেখো, পুরুষ এটার ওজন কত? 1.5 থেকে 2 কেজি, এবং এটা দেহের ওজনের কত পার্সেন্ট? 3 থেকে 5%। আশা করি এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এটুকু খুব সহজ ছিল। এরপরে আসো, আমরা এই যকৃৎটা তো আমরা একটু আগে দেখলাম, এই যকৃতের কয়টা খণ্ড আছে এই খণ্ড নিয়ে আমাদের এখন পড়া। খণ্ড, ঠিক আছে? কয়টা খণ্ড আছে মনে রাখবে, এখানে হচ্ছে অসম্পূর্ণ, আমি একটু পরে আবার ছবিতে দেখাচ্ছি, অসম্পূর্ণ 4টি খণ্ড আছে। ওকে, অসম্পূর্ণ 4টি খণ্ড আছে। এখন তোমাকে এখান থেকে কি মনে রাখতে হবে? 4টি খণ্ডের নাম মনে রাখতে হবে। অবশ্যই এখানে তোমার ডান এবং বাম দিক আছে, তাহলে ডান খণ্ড, বাম খণ্ড, এইটুকু আশা করি বুঝতে পারছো। এটা বাদেও তোমার নতুন দুইটা নাম আছে, সেটা কি? কোয়াড্রেট এবং কোয়াডেট, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি? কোয়াড্রেট, আর হচ্ছে কি? কডেট। কডেট। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন আসো আমরা ফিগারে দেখি কেমন। দেখো তোমার ডান দিকের অংশ কোনটা? এই যে বড় যে অংশটা, তাই না? এই পুরোটা মিলে হচ্ছে তোমার ডান দিক, এবং এই যে এই পাশের যে ছোট ছোট এই অংশটা, তাহলে এটা কি তোমার বাম দিক। সুতরাং তুমি দেখো তো এই ডান আর বামের মধ্যে কোনটা সবচেয়ে বড়? যে ডান পার্টটা সবচেয়ে বড় না? এই যে পুরোটা মিলে কিন্তু তোমার ডান পার্ট। ওকে, এরপরে আসো আমরা কোয়াড্রেটটা দেখি। ওকে, এটা কোথায় আছে? এই যে তুমি পিছে যদি যাও, পিছে যেয়ে যদি এই যে বড় করে দেখো, এইটার নাম কি তোমার? এইটার নাম হচ্ছে তোমার কোয়াড্রেট। বুঝতে পারছো? আচ্ছা, সুতরাং আমরা এখান থেকে যেটা জানলাম যে আমাদের এই চারটা খণ্ড আছে, এবং 4টা খণ্ডের মধ্যে সবচেয়ে বড় খণ্ড কোনটা বলতো? আমরা ছবিতে দেখলাম, সেটা হচ্ছে কি? ডান খণ্ড, ঠিক আছে? তাহলে ডান খণ্ডটা কি? সবচেয়ে বড় খণ্ড। তাহলে চলো আমরা এটাকে একবার একটু রিভাইজ দিয়ে নিই যে এটা আসলে কি 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 পড়লাম। আমাদের প্রথম পড়া হচ্ছে যে এখানে কয়টা খণ্ড আছে? 4টি অসম্পূর্ণ খণ্ড আছে। ওকে, এবং এটার মধ্যে ডান খণ্ডটা হচ্ছে তোমার সবচেয়ে বড়। এটা বাদেও তোমার আরো কি কি খণ্ড আছে? তোমার বাম খণ্ড আছে, কোয়াড্রেট আছে এবং কোয়াড্রেট আছে। ওকে, এটা তোমার একটা এমসিকিউ হয়ে গেল পড়া। এরপরে আসো আমরা একটা সুন্দর একটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে অ্যাম্পুল অফ ভাটার। তোমরা তো এটার নাম শুনছো, যে অ্যাম্পুল অফ ভাটারে এসে এটা উন্মুক্ত হচ্ছে, কোনটা উন্মুক্ত হচ্ছে এইটা আমরা অনেকেই আছি বুঝতে পারি না। সো এইটা আসো আমরা একটু সুন্দর করে শিখি যে এই অ্যাম্পুল অফ ভাটার জিনিসটা কি, বা কোনটা ডান বাম যকৃৎ নালী, কোনটা ডান বাম পিত্তনালী, কোনটা অভিন্ন পিত্তনালী, কোনটা অভিন্ন অগ্রাশয় নালী। এটা আমাদের অনেকেরই কনফিউশন বাধে, এই জন্য আসো এটাকে আমরা সুন্দর করে একটু শিখি। প্রথমে আমরা একটা যকৃৎ আঁকতেছি মনে করো। ওকে, ধরে নাও এটা তোমার একটা যকৃৎ, সাপোজ। এখন আমরা এখান থেকে কিভাবে চিন্তা করব যে এখান থেকে আমার মনে করো দুইটা নালী নেমে আসবে। ওকে, এই যে আমরা এটা চিকন করে আঁকলাম, এখান থেকে মনে করো আমার দুইটা নালী নেমে আসলো। তুমি এইটুকু আগে চিন্তা করো। ওকে, এরপরে তোমাকে আমি একটু আগে ছবিতে দেখালাম গল ব্লাডার বা পিত্তথলি শিখালাম না? তুমি চিন্তা করো যে তোমার এইখানে ধরে নাও যে এইখানে ধরে নাও তোমার হচ্ছে পিত্তথলিটা আছে,
এই যে এখানে মনে করো নিচে তোমার পিত্তথলিটা আসে, কারণ পিত্তথলি থেকে একটা তো নালী বের হয়ে আসবে, তাই না? এই যে মনে করো নালীটা বের হয়ে আসতেছে এখান থেকে, এই যে। ওকে, আমরা এইটুকু আশা করি বুঝতে পারছি। এখন তোমাকে এখান থেকে একটা জিনিস শিখাই, যে এইটা এসে তোমার এইটার সাথে মনে করো যুক্ত হলো, ঠিক আছে? আমরা একটু ভালো করে আঁকাই। দেখো এইটা এসে তোমার এইখানে এবং এইটা এসে তোমার এইখানে মনে করো যুক্ত হলো, তাহলে এটাকে আমরা একটু মিশিয়ে দিই। ওকে, এইটুকু বুঝতে পারছো। এখন আসো আমরা এই জিনিসটার নামকরণ করি, যে আমরা এই যে এই ছবিটা যে আঁকালাম এই ছবিটার কোনটার কি নাম। ওকে, আচ্ছা, দেখো এইখান থেকে ধরে নাও নীল কালি বা বেগুনি কালিতে আমরা নামকরণটা করি, বা লাল কালিতেও করতে পারি। দেখো প্রথমে আমাদের এইটা তো আমাদের যকৃৎ, তাই না? এইটা তো আমাদের যকৃৎ, এইটা হচ্ছে আমাদের পিত্তথলি। এইটুক নিয়ে তো কারো অসুবিধা নাই, তাই না? এটা তো তোমাকে ছবিতে দেখালাম, এটা যকৃৎ, এটা পিত্তথলি। এখন দেখো তোমার এইখান থেকে একটা নালী বের হচ্ছে এবং এইখান থেকে একটা নালী বের হচ্ছে, তাই না? এই দুইটা মনে করো একটা ডান একটা বাম, তাহলে কোথা থেকে বের হচ্ছে? যকৃৎ থেকে। তাহলে এটার নাম হচ্ছে ডান, একটা ডান আর একটা বাম, ডান ও বাম যকৃৎ নালী। ওকে, এইটুকু বুঝতে পারছো। এখন দেখো এই ডান আর বাম যকৃৎ নালী, এই যে ডান আর বাম যকৃৎ নালী যখন এখানে এসে মিলিত হলো, তখন একটা অভিন্ন নালী তৈরি করলো না? এই অভিন্ন নালীটার নামই হচ্ছে যকৃৎ নালী, বা তুমি অভিন্ন যকৃৎ নালীও বলতে পারো। এটার নাম হচ্ছে কি হয়ে গেল? শুধু যকৃৎ নালী। এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে দেখো এই যে পিত্তথলি থেকে যে নালীটা উঠতেছে এইটার নাম কি? এইটার নাম হচ্ছে তোমার পিত্তনালী। এটার নাম কি তোমার? দেখো এটার নাম হচ্ছে তোমার পিত্তনালী। এই যে এইটা, এটার নাম হচ্ছে তোমার পিত্তনালী। এই পিত্তনালীটা তোমার এসে এসে দেখো তো, এই যে তোমার এই পিত্তনালীটা, এই যে এইটা তোমার পিত্তনালী, এইটা এসে তোমার কার সাথে যুক্ত হচ্ছে? আলটিমেটলি তোমার এই যকৃৎ নালীর সাথে যুক্ত হচ্ছে না? তখন এই যে পরে যে নালীটা তৈরি করতেছে এইটার একটা নাম হয়ে যাবে না? এইটার নাম কি বলতো? এইটার নাম তখন হয়ে যাবে হচ্ছে কি অভিন্ন পিত্তনালী। অভিন্ন পিত্তনালী। ওকে, এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এখন দেখো তোমাকে দেখালাম যে যকৃতের ঠিক একটু নিচেই তোমার এখানে আরেকটা অঙ্গ মানে অর্গান থাকে, সেটার নাম কি? প্যানক্রিয়াস বা অগ্নাশয়। আপাতত চিন্তা করো প্যানক্রিয়াসটাকে আমি এখানে আঁকাচ্ছি, ধরে নাও এইটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। ওকে, এইটা হচ্ছে ধরে নাও আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়। অগ্নাশয়। ওকে, এখন দেখো এই অগ্নাশয় থেকে কি হবে? অগ্নাশয় থেকে তোমার ভিতর থেকে আমরা একটু চিকন কালি করি, দেখো এই ভিতর থেকে তোমার একটা ইয়া বের হবে, একটা নালী বের হবে। এইটাকে বলা হচ্ছে অভিন্ন অগ্নাশয় নালী। এই নালীটা তোমার এখান থেকে আলটিমেটলি বের হবে, ঠিক আছে? এই নালীটা তোমার আলটিমেটলি এখান থেকে বের হবে। ওকে, বের হয়ে তোমার কোথায় এসে যুক্ত হবে? বের হয়ে তোমার আলটিমেটলি তোমার এইখানে এসে যুক্ত হবে, এই যে এইখানে এসে এটা হচ্ছে যুক্ত হবে, এই যে। এইটুকু বুঝতে পারছো? যে দেখো তোমার এই অগ্নাশয় থেকে যেটা বের হচ্ছে সেটার নাম হচ্ছে অগ্নাশয় নালী, ঠিক আছে? এটা আমরা এখানে আঁকাই। দেখো অগ্নাশয় থেকে বের হচ্ছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে অগ্নাশয় নালী। এবং এই অগ্নাশয় নালীটা কার সাথে যুক্ত হচ্ছে? অভিন্ন পিত্তনালীর সাথে যুক্ত হচ্ছে। তাহলে আলটিমেটলি এইটার নাম কি হয়ে যাচ্ছে বলতো? এইটার নাম হচ্ছে অভিন্ন অগ্নাশয়, অভিন্ন পিত্ত অগ্নাশয় নালী না? দেখো অভিন্ন পিত্ত অগ্নাশয় নালী। এইটুক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা আমি আরেকবার একটু রিপিট করি, দেখো ছোট করে। আমাদের ডান এবং বাম যকৃৎ নালী এসে মিলিত হলো কোথায়? মিলিত হয়ে তৈরি করলো যকৃৎ নালী। এদিক থেকে আমাদের পিত্তনালী আসতেছে, পিত্তনালী এসে আমাদের যকৃৎ নালীর সাথে যুক্ত হয়ে তৈরি করলো কি? অভিন্ন পিত্তনালী। এবং এই অভিন্ন পিত্তনালীটা আমাদের অগ্নাশয় নালীর সাথে এসে যুক্ত হয়ে তৈরি করলো কি? অভিন্ন পিত্ত অগ্নাশয় নালী। এইটুকু আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। এই যে অভিন্ন পিত্ত অগ্নাশয় নালীটা আমরা আঁকালাম, এইটাই আলটিমেটলি আমার কোথায় এসে উন্মুক্ত হবে বলতে পারবা? এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের, মনে করো এটা যদি আমাদের ডিওডেনাম হয়, এই যে এটা ধরে নাও আমাদের ডিওডেনাম, তো এই ডিওডেনামের সেকেন্ড পার্ট, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা অফ ভাটার। মনে করো এইখানে এসে আমাদের যুক্ত হচ্ছে, এইটাকে বলা হচ্ছে আলটিমেটলি আমাদের অ্যাম্পুলা, অ্যাম্পুলা অফ ভাটার। ওকে, এটার নাম কি আমাদের? এটার নাম হচ্ছে আমাদের ডিওডেনাম। ওকে, তাহলে এই পার্টের নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভাটার, এইটা হচ্ছে আমাদের কি? ডিও
ডিওডেনাম, এইটার নাম হচ্ছে আমাদের ডিওডেনাম। তাহলে দেখো তো তুমি এই ছবিটা থেকে কোনো কিছুতে কনফিউশন আছে? সুন্দর করে এটা বলতে পারবা এখন যে অ্যাম্পুল অফ ভাটার জিনিসটা কি, কোথায় উন্মুক্ত হয়? আশা করি তোমাদের কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়েছে যে এটা হচ্ছে আমাদের ডিওডেনামের সেকেন্ড পার্ট এবং ওটা হচ্ছে আমাদের অ্যাম্পুল অফ ভাটার। এবং আলটিমেটলি তোমার এখানে কি হচ্ছে যে এইখান থেকে আসলো, এইখান থেকে আসলো, মিলিত হলো, দেন আবার এইখান থেকে এসে মিলিত হয় এখানে আসলো। আসলে বায়োলজি এই বিষয়টা খুব সিম্পল। তুমি যদি এটাকে একটা রাস্তার মতো চিন্তা করো যে কোনখান থেকে কোনখানে এসে মিলতেছে, মনে করো এটা তোমার একটা রাস্তার মোড়, এটা একটা রাস্তার মোড়, এইখানে এসে মিলতেছে। সো বিভিন্ন জায়গা থেকে তোমার এসে এসে মিলতেছে। তুমি যদি এইভাবে জিনিসটাকে পড়ো অ্যাম্পুল অফ ভাটারের কনসেপ্টটা, তাহলে কিন্তু তোমার কাছে জিনিসটা একদমই ইজি লাগবে। ওকে, এখান থেকে তোমাকে আরেকটা জিনিস সেটা দেখাই দিই। সেটা হচ্ছে যকৃতের বাইরে একটা পর্দা থাকে, সেই পর্দাটার নাম কি জানো? এই যে যকৃৎ, এইটার বাইরে মনে করো একটা তোমার পর্দা আছে, এই পর্দাটার নাম হচ্ছে তোমার গ্লিসন্স ক্যাপসুল। ওকে, আরেকটা কোশ্চেন এখান করি, বলো তো ক্যাপসুল কিসের আবরণ? বলতে পারবা কেউ? ক্যাপসুল হচ্ছে আমাদের বৃক্কের আবরণ, আর এই যকৃতের যে আবরণ সেটার নাম কি আমরা দিচ্ছি? গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল। ওকে, এইটুকু আশা করি কারো অসুবিধা নাই এখানে। ওকে, আচ্ছা, এইটুকু যদি কারো অসুবিধা না থাকে তাহলে চলো আমরা পরের টপিকে যাই। আমাদের পরের টপিকটা হচ্ছে যকৃতের সঞ্চয় ভূমিকা এবং যকৃতের বিপাকীয় ভূমিকা। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা অনেকেই আছি যে এটা আমরা হরহর করে মুখস্থ করি, কিন্তু আমাদের মুখস্থ থাকে না বা মনে থাকে না। তো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, লাইফ খুব সহজ হয়ে যাবে। আমি তোমাকে জাস্ট একটু বুঝাই দিই কিভাবে মনে রাখবা, বাকিটা দেখবা যে ইজিলি পারতেছো। ওকে, ফার্স্টে আমরা কিছু কনসেপ্ট শিখি। এই যে বিপাকীয় এবং হচ্ছে তোমার সঞ্চয় ভূমিকা পড়ার আগে আমি তোমাকে কয়েকটা কনসেপ্ট একটু শিখাই ছোট্ট করে। দেখো বিষয়টা কি, তুমি যখন কোনো কিছু তৈরি করবা, ঠিক আছে, যখন তোমার কোনো কিছু তৈরি করবা তখন সেখানে সিস যুক্ত হয়। ঠিক আছে, এবং যখন তুমি কোনো কিছু ভাঙবা তখন তোমার কি যুক্ত হবে? সেখানে সেখানে তোমার লাইসিস যুক্ত হবে। ঠিক আছে, লাইসিস, দেখো লাইসিস মানে ভাঙা, এটা তোমরা সবাই জানো, তাই না? আর তৈরি মানে তুমি সিস মনে রাখবা। ওকে, তুমি এইটুকু কনসেপ্ট যদি শেখো তাহলে অনেকগুলো অ্যান্সার করতে পারবা। আসো, তোমার কাছে আর কনফিউশন লাগবে না, আমি তোমাকে ওভারঅল জিনিসটাকে একটু শিখাই দিই। প্রথমে ধরে নাও তোমার কাছে গ্লুকোজ আছে। ওকে, ধরে নাও তোমার কাছে গ্লুকোজ আছে তোমার বডিতে। এখন তুমি ইচ্ছা করলা যে আমি এই গ্লুকোজ থেকে মনে করো আমি বানাবো হচ্ছে গ্লাইকোজেন। ধরে নাও গ্লুকোজ থেকে আমি কি বানাবো? গ্লাইকোজেন। এগুলো তোমাকে মানে ব্রেনের উপর চাপ দিয়ে মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি একটু বোঝো তাহলে দেখবা জিনিসটা খুব সিম্পল হয়ে যাবে, লাইফটা খুব সিম্পল হয়ে যাবে। তাহলে তোমার কাছে হচ্ছে গ্লুকোজ এবং গ্লুকোজ থেকে তুমি বানাচ্ছ গ্লাইকোজেন। কি বানাচ্ছ বলো তো? গ্লাইকোজেন বানাচ্ছ। তাহলে বানানো মানে কি? সিজ বলছি না? তাহলে এই প্রক্রিয়ার নাম হবে গ্লাইকোজেনেসিস। ইজি না? দেখো, গ্লুকোজ থেকে তুমি গ্লাইকোজেন বানাচ্ছ, বানানো মানে সিস, তাহলে গ্লাইকোজেনেসিস। ওকে, এখন তুমি আবার তোমার মনে হচ্ছে যে না আমি তো বানায় ফেললাম, আমার এটা ঠিক হলো না, আমি এটা ভাঙি এখন। তাহলে তুমি আবার উল্টা কাজ করতেছো, তুমি গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজ বানাচ্ছ। তাহলে তোমার লাইসিস হবে না? তাহলে নামটা তুমি নিজেই বলতো কি হবে? গ্লাইকোজেনোলাইসিস। ইজি, গ্লাইকোজেনোলাইসিস। এইটুকু আশা করি এইটুকু কারো অসুবিধা নাই। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো সবাই? এরপরে আমরা আরেকটা জিনিস দেখি। দেখো, মনে করো আমরা তো জানি যে আমাদের কার্বোহাইড্রেট থেকে আলটিমেটলি তোমার ভেঙে 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 গ্লুকোজ হয়, এটা তো তোমরা সবাই জানো। এখন ধরে নাও আমি চিন্তা করলাম যে না আমি কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ বানাবো না, আমি অন্য কোনো নতুন কিছু থেকে বানাবো। আমি কি থেকে বানাবো বলো তো? আমি নতুন কিছু থেকে বানাবো, নতুন কোনো জিনিস, যেমন হতে পারে সেটা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড সেইটা হইতে পারে তোমার হচ্ছে গ্লিসারল। ঠিক আছে, আমার ইচ্ছা হলো যে আমি নতুন কিছু থেকে বানাবো, নতুন ওয়ার্ডটার উপর ফোকাস দাও এখন। নতুন কোনো কিছু থেকে আমি গ্লুকোজ বানাবো, আমি কার্বোহাইড্রেট ভেঙে বানাবো না। ওকে, আমি ভাত টাত খেয়ে আমি বানাবো না, আমি কি করবো? আমি অ্যামিনো অ্যাসিড বা গ্লিসারল থেকে গ্লুকোজ বানাবো। তাহলে দেখো তো, আমি বানাবো মানে তোমার সিস তো অবশ্যই থাকবে, তাই না? তোমার কি থাকবে? সিস থাকবে। এবং তুমি কি বানাচ্ছ? গ্লুকোজ বানাচ্ছ, তাই না? তাহলে তোমার গ্লুকোজও থাকবে। তাহলে এই নামটাকে আমরা কিভাবে লিখবো বলো তো? গ্লুকো, তাই না? নতুন কিছু থেকে বানাচ্ছি মানে নিও, গ্লুকোনিও জেনেসিস। এই যে দেখো তো তোমার ব্রেনের উপর কি প্রেশার পড়লো মনে রাখতে? আমি তোমাকে কি বললাম, আমি নর্মালি কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ বানাই, কিন্তু আমার এখন ইচ্ছা হলো যে না, আমি কার্বোহাইড্রেট থেকে বানাবো না, আমি অ্যামিনো অ্যাসিড বা গ্লিসারল থেকে বানাবো। তাহলে যখনই তোমাকে আমি কোশ্চেন করলাম বলো তো গ্লিসারল থেকে গ্লুকোজ বানাচ্ছি মানে নতুন কিছু থেকে বানাচ্ছি, তাইলে গ্লুকোজ বানাচ্ছি মানে গ্লুকো আসবে এবং লাস্টে সিস আসবে এবং
নিও আসবে কারণ নতুন, তাহলে গ্লুকোনিওজেনেসিস। সো লাইফটা ইজি হলো এখন, এগুলো এগুলো মস্ত করতে আর কষ্ট হবে। আচ্ছা, এরপরে দেখো আমার কাছে গ্লুকোজ আছে, তাই না? এখন আমি চিন্তা করতেছি, আচ্ছা গ্লুকোজ থেকে আমি একটা লিপিড বানাই, দেখি বানানো যায় কিনা। আমি কি বানালাম, একটা লিপিড বানালাম, সেই লিপিডের আমরা নাম কি দিলাম, ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে, ট্রাইগ্লিসারাইড। ওকে। আচ্ছা, এখন এই ট্রাইগ্লিসারাইড এটা কি একটা লিপিড না? আচ্ছা, তাহলে আমরা আলটিমেটলি দিন শেষে একটা লিপিড বানাচ্ছি, তাহলে এই প্রক্রিয়াটার নাম সিস লাস্টে থাকবে অবশ্যই, তাই না? তাহলে এটার নাম কি হবে বলতো, লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস। সো দেখো তোমার এই বইয়ের, তোমার এই বায়োলজি বইয়ের যতগুলো আছে, তুমি কি আপাতত একটা আইডিয়া পেলা যে কোথা থেকে কি তৈরি হচ্ছে? দেখো, ইউ হ্যাভ গ্লুকোজ, ওকে, তোমার কাছে গ্লুকোজ আছে, এখন তুমি গ্লুকোজ থেকে কি বানাচ্ছ, তুমি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানাচ্ছ, এই প্রক্রিয়াটার নাম দিচ্ছ তুমি গ্লাইকোজেনেসিস। ওকে, এই প্রক্রিয়াটার নাম তুমি দিলা গ্লাইকোজেনেসিস। এবার তোমার কাছে মনে হলো না আমি এটাকে আবার উল্টা ভাগে ভাগ করব, আমার কাছে গ্লাইকোজেন আছে, আমি গ্লুকোজ বানাবো, মানে উল্টা দিকে যাব, তখন আমার কি হলো, গ্লাইকোজেনোলাইসিস, মানে তুমি গ্লাইকোজেনকে ভাঙলা। ওকে, এটাকে তুমি গ্লাইকোজেনকে ভাঙলা। এরপর দেখো তোমার কাছে কি আছে, লিপিড আছে, মানে তোমার কাছে গ্লুকোজ আছে, তুমি লিপিড বানাবা, মানে ট্রাইগ্লিসারাইড তুমি বানাবা, তখন তোমার কি মনে হলো, আচ্ছা তাহলে লিপিড বানাবো, তাহলে লাইপোজেনেসিস। ওকে, তাহলে এটার নাম কি হলো, লাইপোজেনেসিস। এরপরে দেখো তোমার কাছে নতুন কিছু আছে, তোমার কাছে কি আছে মনে করো, নতুন কিছু আছে, সে নতুন কি জিনিস, অ্যামিনো অ্যাসিড আছে এবং গ্লিসারল আছে, তাহলে এইটা থেকে তুমি গ্লুকোজ বানাচ্ছ, তাহলে এটার নাম কি হবে বলো তো, এটার নাম তোমার তখন হয়ে যাবে যে গ্লুকোনিওজেনেসিস। সুতরাং দেখো তোমার কাছে এখন জিনিসগুলো ক্লিয়ার হলো, এগুলো কিন্তু খুব ইজি টপিক, তুমি যদি একটু বুঝে পড়ো তাহলে তোমার কাছে কিন্তু এগুলা একদম পানির মতো সহজ লাগবে। ওকে। আচ্ছা, এখন আসো আমাদের যকৃতের সঞ্চয় ভূমিকা, মানে আমাদের যকৃৎ কি কি সঞ্চয় করে রাখে, ঠিক আছে, যকৃতের সঞ্চয়ী ভূমিকা। ওকে, এই জিনিসটা আমরা পড়বো, এই জিনিসটা আমরা অনেকেই দেখছি যে আমরা হরহর করে মুখস্থ করতে থাকি, যে গ্লাইকোজেন সঞ্চয়, রক্ত সঞ্চয়, ভিটামিন সঞ্চয়, মিনারেল সঞ্চয়, পিত্ত সঞ্চয়, কিন্তু আলটিমেটলি কি হয়, পরীক্ষার হলে যে আমরা পারি না, ভুলে যাই। এত প্যারা এত দরকার নেই, আমি তোকে জাস্ট একটা কথা বলবো, দেখবা তোমার ইজিলি সবগুলো বলতে পারতেছো। দেখো আমাদের মেইন মেইন খাবারের উপাদান কি কি আছে বলতো, সেটা হচ্ছে এক নম্বরে আছে কার্বোহাইড্রেট, জাস্ট এখানে ফোকাস দাও, দেখো একটু পরে তুমি জিনিসগুলো ইজি হয়ে যাবে তোমার কাছে। কার্বোহাইড্রেট, তাই না? তারপরে তোমার কি আছে, প্রোটিন, তারপরে তোমার কি আছে, লিপিড, তারপরে তোমার কি আছে, ভিটামিন, তারপরে তোমার কি আছে, মিনারেল, আর তোমার কি আছে, পানি। তুমি এইটুক তো পারো আশা করি, তাই না? তুমি তো ইন্টারমিডিয়েটে পড়ো বা মেডিকেল অ্যাডমিশন দিবা বা ভার্সিটি অ্যাডমিশন দিবা, তোমার বা এইচএসসি দিবা, তোমাদের তো এইটুকু আশা করি আইডিয়া আছে যে তোমার যে 6টা উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেল, পানি, এইটুকু আইডিয়া আছে না? এখন আসো এইখান থেকে তোমার যকৃতের সঞ্চয় ভূমিকাগুলো আমরা মনে রাখবো। কি করে মনে রাখবো, দেখো তোমার কাছে কার্বোহাইড্রেট আছে, তাই না? কার্বোহাইড্রেটকে ভেঙে তুমি কি পাও বলো তো, গ্লুকোজ পাও না? তুমি একটু আগে শিখলা কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ পাও, আর গ্লুকোজ মানে কি, গ্লুকোজ থেকে তুমি গ্লাইকোজেন বানাতে পারো না? তাহলে 1 নম্বর পড়া হচ্ছে আমাদের গ্লাইকোজেন সঞ্চয়, গ্লাইকোজেন সঞ্চয়। দেখো তোমার কি মনে রাখতে কষ্ট হলো, তুমি কার্বোহাইড্রেটের নাম শুনছো, কার্বোহাইড্রেট ভেঙে তুমি গ্লুকোজ বানাও, আর গ্লুকোজ থেকে তুমি গ্লাইকোজেন বানাও। এখন এখান থেকে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে গ্লাইকোজেন বানালা, এই যে একটু আগে তুমি গ্লাইকোজেন বানালা, এই যে গ্লাইকোজেন বানাচ্ছ, এই গ্লাইকোজেন বানানোর প্রক্রিয়ায় যে গ্লাইকোজেনেসিস হচ্ছে, এইখানে তোমার এই যে বিক্রিয়াটা ঘটানোর ক্ষেত্রে একটা হরমোন এখানে হেল্প করে, সেটার নাম হচ্ছে ইনসুলিন। সেটার নাম কি, ইনসুলিন। মানে তোমার গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন হচ্ছে সেখানে তোমার হেল্প করতেছে কে, তোমার ইনসুলিন। তাহলে আসো আমরা এখানে লিখি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, এই যে গ্লাইকোজেন তৈরি করলো, মানে গ্লাইকোজেন সঞ্চয় হচ্ছে, এখানে তোমার কি হচ্ছে, ইনসুলিন হরমোন এখানে হেল্প করে। ওকে, বুঝতে পারছো? বাংলায় লিখতে চাইলে ইনসুলিন এভাবে। আচ্ছা, এরপরে দেখো গ্লাইকোজেন সঞ্চয় আমাদের হয়ে গেল একটা পড়া, এরপরে আসো আমরা একটু নিচে চলে যাই, এটার প্রোটিন। প্রোটিন থেকে আমরা কি পড়বো, প্রোটিন আর লিপিড আমরা একসাথে পড়বো, ঠিক আছে? দেখো তো প্রোটিনকে ভাঙলে আমরা কি পাই বলতো, প্রোটিনকে ভাঙলে আমরা অ্যামিনো অ্যাসিড পাই না, অ্যামিনো অ্যাসিড। আর লিপিডকে ভাঙলে আমরা কি পাই, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাই না? এইটুক তো জানো আশা করি, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। আচ্ছা যাই হোক, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, তাহলে আলটিমেটলি তোমার চর্বি আর অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করবে, বুঝতে পারছো?
তোমার কি সঞ্চয় করবে? চর্বি ও অ্যামিনো অ্যাসিড সঞ্চয়, অ্যামিনো অ্যাসিড সঞ্চয়। ইজি। এরপরে দেখো ভিটামিন, ভিটামিনের মধ্যে তোমার কি কি আছে? তোমার দুই ধরনের ভিটামিনই তোমার এখানে সঞ্চয় করবে, একটা হচ্ছে পানিতে দ্রবণীয়, একটা হচ্ছে স্নেহে দ্রবণীয়, ঠিক আছে? আচ্ছা, ধরে নাও এটা আমি একটা গল্প দিয়ে মনে রাখবো। গল্পটা কি রকম? স্নেহে দ্রবণীয়, ঠিক আছে? স্নেহে দ্রবণীয়। আর একটা কি? পানিতে দ্রবণীয়। দুই রকম আছে আমাদের। পানিতে দ্রবণীয়। আচ্ছা, এখন মনে করো তোমার কাছে স্নেহা নামের বা স্নেহ বা আচ্ছা স্নেহাই ধরো, স্নেহা নামের কেউ তোমার কাছে আসছে, তোমার বাসায় মনে করো বা বাইরে মনে করো দাঁড়ায় আছে। এখন তুমি ওই যে আঞ্চলিক ভাষা আমরা বলি না, এই কেডা আসছে রে, এরকম আমরা বলি না, কেডা আসছে। তো মনে করো তুমি তোমার ফ্রেন্ডকে বলতেছো, এই কেডা আসছে। তো আমার ফ্রেন্ড বললো স্নেহ আসছে, স্নেহা আসছে, ঠিক আছে? তো এই যে কেডা আসছে, তাহলে মনে রাখবা কেডা, KEDA, ঠিক আছে? কেডা মনে রাখবা। মানে কি? তোমার ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি এবং ভিটামিন এ স্নেহে দ্রবণীয়। ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি এবং ভিটামিন এ স্নেহে দ্রবণীয়। তাহলে বাকি তোমার যা আছে সমস্ত পানিতে দ্রবণীয় হবে না। যেমন ভিটামিন বি সি, ভিটামিন B12, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন B12, তারপরে হচ্ছে ফলিক অ্যাসিড, ঠিক আছে? এটাকে ভিটামিন 9ও বলা হয়, ভিটামিন 9 বা ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। তাহলে বলো তো কিভাবে মনে রাখবা? মনে করো তোমার কোনো বান্ধবীর নাম হচ্ছে স্নেহা বা স্নেহ, যাই হোক স্নেহা। তো স্নেহা তোমার মনে করো তোমার কাছে আসছে, তখন তুমি কি বলতেছো? এই কেডা আসছে রে। মানে কি? কেডা হচ্ছে তোমার কি? স্নেহে দ্রবণীয়। আর পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন B, C, ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড বা ভিটামিন 9 বলা হয় এটাকে। আচ্ছা, তাহলে আমাদের চারটা পড়া হয়ে গেল না? দেখো, কার্বোহাইড্রেট সঞ্চয় হইলো, প্রোটিন ফ্যাটি অ্যাসিড সঞ্চয় হয়ে গেল, ভিটামিন সঞ্চয় হয়ে গেল, মিনারেল আর পানি বাকি আছে না? এটা দিয়ে আমরা এখন মনে রাখবো। দেখো, এই মিনারেলটাকে আমরা টেনে নিয়ে এসে নিচে, মিনারেল আর পানি, ওকে? মিনারেলের মধ্যে তোমার বিভিন্ন রকম মিনারেল আছে, যেমন কপার, জিঙ্ক, কোবাল্ট, মলিবডেনাম, আয়রন, পটাশিয়াম, বিভিন্ন রকমের তোমার আছে, ওকে? এছাড়াও তোমার এখানে এই যে হিমোগ্লোবিনের ভাঙন বা হচ্ছে এই যে হিমোগ্লোবিন যকৃতের মাধ্যমে কিভাবে ভেঙে হিমগ্লোবিনে পরিণত হয়, এটা আমরা একটু পরে শিখবো, ঠিক আছে? এই হিমোগ্লোবিনের যে হিম আর গ্লোবিন ভাঙে, ঠিক আছে? এইটা আমরা একটু পরে নিচে যেয়ে আমরা সুন্দর করে জিনিসটাকে এক্সপ্লেন করবো। আপাতত জেনে রাখো যে এটা ভাঙা হয়। এরপরে দেখো পানিতে চলে যাই। পানির মধ্যে কি কি আছে? এইখানে হচ্ছে আমাদের আসল পড়া। পানিতে মনে রাখবা, পানি দেখো রক্ত এক ধরনের পানির মতো না, রক্ত আর পিত্তরস, এই যে। সুতরাং দেখো তুমি 6টা এলিমেন্ট দিয়েই তুমি 6টা নাম মনে রাখতেছো। মানে রক্ত সঞ্চয় করে, পিত্ত রস সঞ্চয় করে, তারপরে মিনারেল সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে, ফ্যাটি এই চর্বি আর অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে, তারপরে কি সঞ্চয় করে? গ্লাইকোজেন সঞ্চয় করে। দেখো তোমার মুখস্থ করতে কষ্ট হলো? তোমার ব্রেনের উপর কোনো চাপ পড়লো? চাপ পড়ে না। তুমি ইজিলি দেখো, ভিডিওটা দেখলে তোমার ইজিলি তোমার মাথার মধ্যে চলে আসলো যে হ্যাঁ ঠিক আছে, এটা তো একদম ইজি। এরপর দেখো রক্ত, রক্ত সঞ্চয় করে। এখন কতটুকু রক্ত সঞ্চয় করে এটা আমাদের জানতে হবে। আমাদের জানতে হবে কত? 150 হচ্ছে ঘন সেন্টিমিটার, এতখানি রক্ত সঞ্চয় করে, ওকে? আরেকটা জিনিস জানতে হবে যে হেপাটিক পোর্টাল শিরা রক্তের ভান্ডার হিসেবে কাজ করে, ওকে? আমাদের কি? হেপাটিক পোর্টাল শিরা রক্তের ভান্ডার হিসেবে কাজ করে। ইজি, বুঝতে পারছো? এখন আসো পিত্তরস। এইখান থেকে একটা সুন্দর একটা কোশ্চেন আসে। আচ্ছা বলো তো, এই পিত্তরসটা কোথায় উৎপন্ন হয়? পিত্ততে নাকি যকৃতে? এটা তোমাদের কাছে কোশ্চেন, যেটা আমাদের কোথায় উৎপন্ন হয়, যকৃতে নাকি পিত্তথলিতে? বলো কোথায় উৎপন্ন হয়? ইজি কোশ্চেন, ইজি অ্যান্সার না? দেখো তো, তোমার পিত্তরস, পিত্তর সাথে পিত্ত মিল আছে, তাহলে পিত্তথলিতে উৎপন্ন হবে। এটাই অ্যান্সার হওয়া উচিত না? কিন্তু না, তোমার যকৃতে পিত্ত উৎপন্ন হয়, পিত্তরস উৎপন্ন হয় এবং সেটা পিত্তথলিতে জমা রাখে। স্টার দিয়ে লিখে রাখো যে, বুঝতে পারছো? তাহলে তোমার কি বললাম আমি? যে পিত্তরস কোথায় উৎপন্ন হয় বলতো? পিত্তরস তোমার যকৃতে উৎপন্ন হবে, ওকে? এবং জমা থাকবে কোথায়? পিত্তথলিতে। এইটা যেন ভুল না করে আসো, ঠিক আছে? নামের সাথে মিল আছে বলে যে মেনে দিবা তাহলে হবে না। তাহলে তুমি 6টা নাম একবার রিক্যাপ করো তো। কার্বোহাইড্রেট দিয়ে তুমি মনে রাখছো হচ্ছে কি? গ্লাইকোজেন সঞ্চয়, প্রোটিন দিয়ে মনে রাখছো অ্যামিনো অ্যাসিড সঞ্চয়, লিপিড দিয়ে মনে রাখছো চর্বি সঞ্চয়, ভিটামিন তোমার স্নেহ, কি বললাম? স্নেহ কেডা, কেডা আসছে রে, এরভাবে মনে রাখবা। পানিতে বাকিগুলা। আর মিনারেলের মধ্যে তুমি অনেকগুলো মিনারেল আছে, কপার টপার, এগুলো অতটা লাগে না। পানিতে তুমি কি মনে রাখবা? রক্ত আর হচ্ছে পিত্তরস, দুটোই পানি জাতীয় পদার্থ না? তাহলে রক্ত কতটুকু থাকে এবং পিত্তরস এটা।
হয়ে গেল আমাদের পড়া, খুব ইজি না? এরপরে আসো আমাদের যেটা তোমাকে পড়াতে চাইলাম, যে এই যে আরবিসি এর ভাঙন বা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকার ভাঙন, যেটা এইটা নিয়ে আমরা পড়বো। দেখো, লোহিত রক্তকণিকা লিখলাম আমরা, এটার আয়ুষ্কাল কত বলো তো? 120 দিন না? ধরে নাও এই 120 দিন একটা লোহিত রক্তকণিকা বাঁচলো, কারণ বাঁচার পরে এই লোহিত রক্তকণিকাটা তো মরে যাবে, তাই না? মরে গেলে তাকে তো কবর দেওয়া লাগবে কোথাও। এইখানে হচ্ছে আসল প্রসেসটা শুরু হয়, যে লোহিত রক্তকণিকা আলটিমেটলি তোমার কি হয়। ওকে, লোহিত রক্তকণিকাটা এখন দেখো কি হচ্ছে, তোমার এই আরবিসিটা কি হলো, মনে করো মরে গেল, ঠিক আছে? 120 দিন পর শেষ, ঠিক আছে, ইনানিল্লাহ। তো মরে যাওয়ার পরে কি হবে? এরা এখন এখানে কবর দেওয়া লাগবে, তাই না? এখন আমাদের বডিতে কবরস্থান কোনটা? আমাদের বডিতে কবরস্থান তিনটা জায়গায় আছে, মোটে তিনটা জায়গা দিয়ে সে যাবে। এক নম্বর কি করবে সে? লিভার দিয়ে যাবে। তারপরে সে কি করবে? সে স্প্লিন দিয়ে যাবে। সে হচ্ছে কি করবে? অস্থি মজ্জা দিয়ে সে নিচে নামবে, বুঝতে পারছো? এখন এখানে জানতে হবে যে এইখান দিয়ে যাওয়ার ফলে কি হয়, এটাকে ভাঙতেছে কেমনে। তোমার এই যকৃৎ, প্লীহা এবং অস্থি মজ্জা, তোমার তিন জায়গাতে একটা কোষ আছে, সেই কোষের নাম কি জানো? সেটা হচ্ছে ফ্যাগোসাইটিক কোষ। ফ্যাগোসাইটিক কোষ। তাহলে এই ফ্যাগোসাইটিক কোষ কর্তৃক ভাঙন মানে, বিষয়টা খুব সিম্পলি চিন্তা করো। তোমার কাছে ধরে নাও, এই যে আমরা একটা ছবি আঁকি, ধরে নাও এটা তোমার হচ্ছে একটা আরবিসি। ওকে, যে লাল কালারের এটা হচ্ছে তোমার একটা আরবিসি। এটা তোমার ধরে নাও একটা আরবিসি। মানে আরবিসিটা কি করতেছে, তোমার এই লিভার দিয়ে যাচ্ছে, তোমার স্প্লিন দিয়ে যাচ্ছে, তোমার বোন ম্যারো দিয়ে যাচ্ছে বা অস্থিমজ্জা দিয়ে যাচ্ছে। যখন যাচ্ছে তখন কি হচ্ছে, এর ভিতরে একটা ফ্যাগোসাইটিক, মনে করো একটা ফ্যাগোসাইটিক কোষ, এটা একটা ফ্যাগোসাইটিক কোষ, এটা একটা ফ্যাগোসাইটিক কোষ। এই ফ্যাগোসাইটিক কোষ কোষ করতেছে, বলছে বেড়া তুই তো মরে গেছে, সেখান তোরে আমি ভাঙবো। মনে করো এইটাকে তখন কি হচ্ছে, ছোট 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 টুকরায় ভাঙতেছে। ছোট ছোট টুকরায় ভেঙে কিসে তৈরি করতেছে সেটা আসলে আমরা একটু দেখি। আমাদের প্রথম কথা, এটা ভাঙলো, ভাঙার ফলে প্রথমে আমাদের যেটা উৎপন্ন হবে সেটাকে বলা হচ্ছে হিমোগ্লোবিন। বিষয়টা বুঝো। মনে করো তোমার কাছে আরবিসি ছিল, আরবিসিটা এই সব লিভার, প্লীহা, অস্থিমজ্জা এটার মধ্যে দিয়ে গেল, যে ফ্যাগোসাইটিক কোষ এসে সেটাকে ভাঙলো, ভেঙে কি তৈরি করলো? হিমোগ্লোবিন তৈরি করলো। এখন হিমোগ্লোবিন আবার কার মধ্যে দিয়ে যাবে? দেখো, হিমোগ্লোবিন আবার এই যে সেম স্প্লিন, দেখো এই হিমোগ্লোবিনটা আবার কি করবে? দেখো এই যে আমাদের স্প্লিন বা প্লীহা আর লিভার বা যকৃৎ, এইটার মধ্যে ম্যাক্রোফেজ থাকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওখানে যেরকম ফ্যাগোসাইটিক কোষ ছিল না, এটাও সেম। তোমার হচ্ছে ম্যাক্রোফেজ থাকে, যেটাকে কাফার সেল বলা হয়। এটা তোমার মেডিকেলে অনেকবার আসছে, এটা বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কাফার সেল থাকে। এখন এই হিমোগ্লোবিনটা কি করবে? এটার মধ্যে দিয়ে যাবে, এটার মধ্যে দিয়ে যাবে, যে কি করবে? হিমোগ্লোবিনটা এবার ভাঙবে। বিষয়টা তুমি চিন্তা করো, ফার্স্টে তোমার রক্ত ভাঙছে, তোমার আরবিসিটা ভাঙছে, তোমার আরবিসিটা হচ্ছে ভাঙছে, ওকে, এর মধ্যে দিয়ে আসছে, এর মধ্যে দিয়ে এসে তোমার আরবিসিটা ভেঙে কি তৈরি করছে? হিমোগ্লোবিন তৈরি করছে। এন্ড হিমোগ্লোবিন আবার তোমার লিভার স্প্লিনের মধ্যে যাবে, ম্যাক্রোফেজ কাফার সেল আসবে, এই হিমোগ্লোবিনকে এবার ভেঙে কি তৈরি করবে বলো তো? হিম প্লাস গ্লোবিন। ওকে, দেখো কি তৈরি করবে? হিম প্লাস গ্লোবিন। দেখো, এইটুক কথায় কারো কোনো কনফিউশন আছে কিনা? মানে তুমি যদি খুব সিম্পলি চিন্তা করতে চাও, তাহলে কি হবে? তোমার এই আরবিসি, আরবিসি ভাঙবে, ভেঙে তোমার হিমোগ্লোবিন তৈরি করবে, হিমোগ্লোবিন ভেঙে তোমার হিম প্লাস গ্লোবিনে ভেঙে যাবে। এখন এই গ্লোবিনটা তোমার এটা একটা প্রোটিন, ঠিক আছে, এটা তোমার নিজস্ব অ্যামিনো অ্যাসিড, আমাদের বডির অ্যামিনো অ্যাসিড, এটা চলে গেল, এটার কোনো কাজ নেই। এখন আমাদের আসল কাজ হচ্ছে এই হিমকে কেন্দ্র করে। ওকে, মানে হিমটা কি করবে? দেখো, তোমার দুই ভাগে ভাগ হবে। আবার এই হিমটাকে আমরা এখানে লিখি, দেখো হিমটা তোমার দুই ভাগে ভাগ হবে। কি কি? এক নম্বরে তোমার বিলিভার্ডিন, বিলিভার্ডিন এবং লৌহ, ঠিক আছে, লৌহতে পরিণত হবে। এখন দেখো এই বিলিভার্ডিনের কালার কি বলতো? সবুজ। বিলিভার্ডিনের কালার সবুজ। আবার বিলিভার্ডিন থেকে রূপান্তরিত হয়ে কি হবে? বিলিরুবিন। এই বিলিরুবিন, বিলিরুবিন নাম শুনছো না? এই সেই বিলিরুবিন, ঠিক আছে, রুবিন, বিলিরুবিন, এটার কালার হচ্ছে হলুদ। ওকে, সুতরাং বিলিভার্ডিন, বিলিরুবিন, বুঝতে পারছো হিমের আসল কাহিনী কি করতেছে? তোমার রক্তটা ভাঙলো, ভেঙে তোমার হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন ভেঙে হিম প্লাস গ্লোবিন, এই হিম আবার কি করতেছে? বিলিভার্ডিন থেকে বিলিরুবিনে রূপান্তরিত হচ্ছে। এখন দেখো লৌহের কিছু কাজ আছে। লৌহ তোমার দুই ভাবে, মনে করো দুইটা ফর্ম নিচ্ছে এখানে। একটার নাম হচ্ছে তোমার ফেরিটিন, আর একটার নাম হচ্ছে তোমার ট্রান্সফেরিন। এইটুক পার্ট একটু কঠিন লাগতে পারে, কারণ নামগুলো একটু নতুন, তাছাড়া ইজি পড়া। দেখো এই ফেরিনটা তোমার কি করবে? আবার যকৃতে জমা থাকবে, এটা তোমার একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যকৃতে জমা থাকে। এই যে তুমি একটু আগে পড়লা না, আবার আমরা ফিরে যাই, দেখো এই যে মিনারেলস কই, এই যে
মিনারেলের মধ্যে আমরা কি পড়ছিলাম, আয়রন জমা থাকে না? কোন আয়রন জমা থাকে বলো তো? এই যে আমার সেই আয়রনটা জমা থাকে, এই যে এই সেই ফেরিটিন, এই সেই আয়রনটা আমার এখন জমা থাকবে, বুঝতে পারছো? আর ট্রান্সফেরিন কি করবে, তোমার আরবিসি তৈরিতে পুনরায় ব্যবহৃত হয়, ঠিক আছে? আরবিসি তৈরিতে পুনরায় ব্যবহৃত হয়, পুনরায় ব্যবহৃত হয়। তো তুমি চিন্তা করে দেখো, আল্লাহ কত সুন্দর একটা সিস্টেম বানাইছে। তোমার লোহিত রক্তকণিকাটা মারা গেল, ঠিক আছে? এখন এই মারা গেল, এটাকে তুমি বিভিন্ন অর্গানের মধ্যে দিয়ে নিয়ে যেয়ে এটাকে ভাঙলা, প্রথমে একটা মনে করো চূর্ণ চূর্ণ করলা, মনে করো খোয়া, মনে করো ইট ভেঙে তুমি খোয়া বানালা। এখন আবার এই খোয়াটাকে তুমি আবার মনে করো মেশিনের মধ্যে দিয়ে আবার তুমি হিম প্লাস গ্লোবিনে বানালা। তারপরে আবার হিমকে তুমি ভাঙা শুরু করলা, ভেঙে কি করলা, বিলিভার্ডিন বিলিরুবিনে পরিণত করলা। বিলিভার্ডিনের কালার এবং এটার কালার, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ যে বিলিভার্ডিনের কালার হচ্ছে সবুজ আর বিলিরুবিনের কালার হচ্ছে তোমার হলুদ। ওকে, এটা তোমার পরীক্ষায় আসে। এরপরে দেখো লৌহ পার্ট উৎপন্ন হলো হিম থেকে। লৌহ আবার দুইটা ফর্মে পরিণত হচ্ছে, কি কি বলতো? একটা হচ্ছে ফেরিটিন, একটা হচ্ছে তোমার কি ফেরিটিন। এই ফেরিটিন আবার কি করতেছে, যকৃতে যে জমা থাকে, আমরা সঞ্চয় ভূমিকা পড়লাম। আবার ট্রান্সফেরিন কি করে বলতো? ট্রান্সফেরিন করে হচ্ছে তোমার আবার আমাদের এই লোহিত রক্তকণিকা উৎপন্ন করা লাগবে না, ওখানে তুমি পাইলে না লোহিত রক্তকণিকা জমা রাখে বা উৎপন্ন করে। তো এই যে লোহিত রক্তকণিকা উৎপন্ন করতে আবার ব্যবহার করতেছে ট্রান্সফেরিন, মানে এটা মরে যে আবার নিজের জন্য কিছু রেখে যাচ্ছে, বুঝতে পারছো? সুতরাং আল্লাহ কত একটা সুন্দর সিস্টেম আমাদের বডিতে বানায় রাখছেন। এখন আসো বিপাকীয় ভূমিকাটা নিয়ে আমরা একটু পড়ি। বিপাক মানে কি আসলে, এটা আমরা একটু জানি। দেখো, বিপাক মানে তুমি মনে রাখো ভাঙা অথবা গড়া, ঠিক আছে? তুমি এটা জিনিস ভাঙতেছো অথবা করতেছো, তুমি কিন্তু এটা একটু আগে পড়ে আসছো, তোমার ধরনের আমি বেসিক জিনিসটা শিখালাম। দেখো, শর্করা বিপাক মানে হয় তুমি শর্করা ভেঙে অন্য কিছু বানাচ্ছ অথবা অন্য কিছু থেকে শর্করা বানাচ্ছ। যেমন দেখো, গ্লাইকোজেনেসিস, সিস মানে কি বলছি, তৈরি। গ্লুকোনিওজেনেসিস, সিস মানে কি বলছি, তৈরি। নিও মানে কি, নতুন। তাহলে কি হবে বলতো? অ্যামিনো অ্যাসিড বা তোমার গ্লিসারল থেকে গ্লুকোজ। ওকে, একটু আগে দেখলা। তারপরে গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি করতেছো, গ্লুকোজ থেকে তুমি গ্লাইকোজেন তৈরি করতেছো। ইজি। লাইপোজেনেসিস বাড়ি কি, তুমি গ্লুকোজ থেকে তুমি লিপিড তৈরি করতেছো, এইটা নাম হচ্ছে লাইপোজেনেসিস। সুতরাং এই তিনটা আশা করি তোমাদের ইজি লাগছে এখন। এরপর আসো প্রোটিন বিপাক, এটা নিয়ে আমরা একটু পড়ি। প্রোটিন ভাঙতেছো মানে কি, দেখো প্রোটিনের সবচেয়ে ছোট ফর্ম কি, অ্যামিনো অ্যাসিড। আমাদের বডিতে একটা চক্র আছে সেটার নাম অর্নিথিন চক্র, এটা আমরা যখন বৃক্ক চ্যাপ্টারটা খুব সুন্দর করে পড়বো তখন এই জিনিসটা তোমাকে খুবই ডিটেলসে বোঝাবো যে অর্নিথিন চক্রটা কি। আপাতত জেনে রাখো যে অ্যামিনো অ্যাসিড থেকে তোমার আলটিমেটলি ইউরিয়া উৎপন্ন হয়। এই ইউরিয়াটা উৎপন্ন করার যে চক্রের মাধ্যমে হয় সেটার নাম হচ্ছে অর্নিথিন চক্র। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, এরপর দেখো, খুবই 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 এখানে ফোকাস দিবা এই পার্টটায়, যে যকৃতের এই কাজটা, যে প্লাজমা প্রোটিন উৎপাদন, এটা যেন ভুল না করে আসো। যে যকৃৎ কিন্তু প্লাজমা প্রোটিন উৎপাদন করে। সব প্লাজমা প্রোটিন উৎপাদন করে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, একটা বাদে। সেটা কোনটা দেখো, আমরা আগে জানি প্লাজমা প্রোটিন কি কি আছে। দেখো, GPA5, তোরা তো সবাই GPA5 পাও, তাই না? তো জিতে হচ্ছে গ্লোবিউলিন, তারপরে পিতে হচ্ছে প্রথমবিন, এ তে অ্যালবুমিন, আর এস তে বা ফাইভ তে হচ্ছে ফাইবিনোজেন। এখন দেখো কোনটা করে না, আমাদের এই যকৃৎটা গামা গ্লোবিউলিনটা হচ্ছে তোমার উৎপাদন করে না, এটাই ইম্পর্টেন্ট এমসিকিউ। গামা গ্লোবিউলিন বাদে এইটা করে, এইটা করে, এইটা করে, এইটা করে, সবগুলাই করে, শুধু গামা গ্লোবিউলিন করে না। তাহলে তুমি প্রোটিন বিভাগ থেকে কি আসছে বুঝতে পারছো? এই দুটো পয়েন্ট পড়লেই এনাফ। এরপর দেখো ফ্যাট বিপাক, লৌহ রক্তনিকা, লোহিত রক্তনিকা উৎপাদন এবং ভাঙন, এই পয়েন্টটা একটু ফোকাস দাও এবং বেসিকটা ক্লিয়ার করে দাও। তোমার লোহিত রক্তনিকা উৎপাদন করে কাদের? শিশু, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যকৃৎ, আমাদের এই যে লিভার, ঠিক আছে, এই লিভার বা যকৃৎ কি করতো, লোহিত রক্তনিকা উৎপাদন করতো। কিন্তু বড় হওয়ার পরে এই যকৃতই আবার কি করে, লোহিত রক্তনিকাটা ভাঙে। আমি আবার বলি, দেখো, বড় হওয়ার পরে এই যকৃতি আমাদের লোহিত রক্তনিকা ভাঙে, ছোটবেলায় এই যকৃতি আমাদের লোহিত রক্তনিকা উৎপাদন করে দিত। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে দেখো, হিমোগ্লোবিন ভাঙন। পিত্ত উৎপাদন, দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট, পিত্তথলি কিন্তু পিত্ত উৎপাদন করে না, তোমার যকৃৎ হচ্ছে পিত্ত উৎপাদন করে। ওকে, এবং পিত্তথলি এখানে জমা রাখে, এখানে কি করে, পিত্তটাকে জমা রাখে। হরমোন ভাঙন, বিষ অপসারণ, তাপ উৎপাদন। সুতরাং তুমি কি এখান থেকে এই দুইটা টপিকের বুঝতে পারছো? এই দুইটা টপিক বাদে তোমার এখানে আর তেমন কিছু নাই। এরপরে তোমার জাস্ট পিত্তরস সম্পর্কে কয়েকটা কথা বলা আছে, যে পিত্তরস তোমার যকৃৎ থেকে নিঃসৃত হয়, এটার কালার কেমন, এটার কালার হচ্ছে মনে করো হলুদে সবুজ, এটা কত পার্সেন্ট পানি আছে, পিত্ত লবণ কি আছে এটা জেনে রাখো, মনে রাখবা। জিটি আমি মনে রাখতাম, পিত্ত লবণ, হ্যাঁ, পিত্ত লবণ। জিতে কি, গ্লাইকোলেট আর টার্কোলেট। মানে কি, দেখো তুমি যে কোনোটা বসাও এখন, মানে সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টার্কোলেট, ক্যালসিয়াম গ্লাইকোলেট,
ক্যালসিয়াম টারকোলেট, এগুলো হচ্ছে তোমার সব কি পিত্ত লবণ। এটা কিন্তু তোমার মেডিকেলও কোশ্চেন আসছে এখান থেকে, সুতরাং এটা আশা করি ভুল করবা না, খুব ইজি পড়া না এটা। আচ্ছা, এরপরে দেখো পিত্তের আর কি আছে, পিত্ত রঞ্জক আছে, দুইটা পিত্ত রঞ্জক আছে, সেটার নাম কি বলতো, বিলিরুবিন আর বিলিভার্ডিন। তুমি একটা পড়লাম না, বিলিরুবিন আর বিলিভার্ডিন, কোনটার কালার কি বলতো, এটার কালার ছিল সবুজ, আর বিলিভার্ডিনের কালার কি ছিল, সরি বিলিরুবিনের কালার ছিল হলুদ, আর বিলিভারিনের কালার ছিল কি সবুজ। ওকে, সো এইটুকু ক্লিয়ার হয়েছে তোমার পিত্ত থেকে, এইটুকুই তোমার পড়া। আমি বলে দিচ্ছি আরেকবার, দেখো পিত্ত লবণ কি কি আছে, সোডিয়াম টারকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, বা ক্যালসিয়াম টারকোলেট, ক্যালসিয়াম গ্লাইকোকোলেট। পিত্ত রঞ্জক কি কি আছে, বিলিরুবিন বিলিভারিন। এর কত পার্সেন্ট পানি থাকে, 97 থেকে 98%, শেষ। আর এটা কালার কি, হলদে সবুজ, এটা তিক্ত স্বাদ এবং ক্ষারীয় তরল। এবং এটা কোথা থেকে নিশ্চিত হয়, পিত্তটা তোমার যকৃৎ থেকে, নট পিত্তথলি। আবার বললাম, নট পিত্তথলি। আচ্ছা, এবার আসো আমরা কিছু এমসিকিউ সলভ করি, তাহলে হয়ে গেল। তাহলে এখন আসো আমরা প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন সলভ করি। আমরা এতক্ষণ তো অনেক কিছু পড়লাম, দেখি তো আমরা ইউটিউব পড়া দিয়ে আমরা বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করতে পারি কিনা। এখানে সব মেডিকেল ডেন্টাল আসা কোশ্চেন গুলো আছে, আসো আমরা সলভ করি। মানুষের বৃক্কের বাইরের দিকের আবৃতকারী পর্দার নাম কি? খুবই সহজ, দেখো কি অ্যান্সার হবে এটা, গ্লিসলস ক্যাপসুল, এটা তোমাকে পড়াইছি। তারপরে দেখো মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি? খুবই সহজ, কাফার সেল। ওকে, তারপরে মানব পিত্তরস সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক? আসো আমরা এটা একটু পড়ি। ঠিক আছে, এটা হচ্ছে দেখো অম্লীয় তরল কি না, এটা অম্লীয় না, এটা ক্ষারীয় তরল, এটা এনজাইম সমৃদ্ধ না। তারপরে পাকস্থলী পরিপাকে সহায়তা করে না। এটা কোথায় তৈরি হয়, যকৃতে তৈরি হয়। দেখো, যেটা তোমাকে বারবার বলতেছিলাম যে পিত্তরস মানেই তোমার যকৃতে তৈরি হবে এবং পিত্তথলিতে জমা থাকবে, তাহলে ইজি এটা। আচ্ছা, এরপরে দেখো তোমার হচ্ছে কাফার সেল কোথায় থাকে, ইজি, যকৃতে। তারপরে মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ডটি কোনটি বলতো, এটা তোমাকে আমি ডামি ফিগারে দেখা দিলাম, এটা হচ্ছে ডান খণ্ড। তারপরে কোন ভিটামিন পানিতে দ্রবণীয় বলতো, তোমাকে আমি কি শিখাইছিলাম, তোমাকে আমি শিখাইছিলাম স্নেহতে দ্রবণীয় হচ্ছে কেডা, তাহলে কেডা বাদ দাও, কে বাদ, ই বাদ, ডি বাদ, এ বাদ, তাহলে এটা অ্যান্সার, ইজি। তারপরে দেখো রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃৎ সঞ্চিত পলিস্যাকারাইড হলো কি? দেখো এটার অ্যান্সার কি হবে তোমার, এটার অ্যান্সার হবে হচ্ছে গ্লাইকোজেন, মানে তোমার গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। এই দেখো যকৃতে সঞ্চিত যখনই বলছে, তাহলে যকৃতে সঞ্চিত অবস্থায় কোনটা থাকে, গ্লাইকোজেন থাকে না? তুমি কিন্তু শুরুতেই পড়ছো, এটা তোমাকে শুরুতে পড়ালাম, সুতরাং এইগুলো কোশ্চেন থেকে ঘাবড়াবো না, যাচ্ছে ডাইরেক্ট বইয়ের লাইন আসেনি। কিন্তু তুমি যদি একটু চিন্তা করে মারো যে আচ্ছা যকৃতে সঞ্চিত বলছে মানে তো আবার গ্লাইকোজেন। ওকে, এরপর দেখো মানবদের পিত্ত উৎপন্ন হয় কোথায় বলতো, পিত্তথলিতে না যকৃতে? এইটা তোমার কোশ্চেন, বুঝছো, 12-13 সালে আসছে এটা। আচ্ছা, এরপর দেখো নিচের কোনটি প্লাজমা প্রোটিন নাই, কি বলছি, GPA5, মানে জিতে গ্লোবিউলিন, পিতে প্রথমিন, এতে অ্যালবুমিন, আর ফাইভতে হচ্ছে ফাইব্রিনোজেন। ওকে, তাহলে 9 আনসার কি হবে, দেখো বিলিরুবিন, কিন্তু তোমার কি, বিলিরুবিন তোমার পিত্ত রঞ্জক, পড়ালাম একটু আগে। আচ্ছা, নিচের কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? দেখো আবার এই কোশ্চেন আসছে, তাহলে এর অ্যান্সার কি হবে, যকৃৎ। এরপর দেখো আগের দুটা কোশ্চেন আমরা সলভ করি, 4, 5 এবং 1, 2 আসা। দেখো যকৃতের কাজ নয় কোনটি? ওকে, দেখো যকৃৎ রক্ত তৈরি করে, ইয়েস। পিত্তরস নিঃসরণের মাধ্যমে পরিপাকে সহায়তা করে, ইয়েস। রক্ত থেকে মৃত পায় লোহিত রক্তকণিকার সময়কে অপসারণ করে, ইয়েস। তাহলে অ্যামাইলেজ লাইপেজ নিশ্চিত তো করে না, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, যকৃৎ পিত্তনালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী তৈরি করে, এই অভিন্ন নালী ভাটার এর অ্যাম্পুলা নামে নালীর মাধ্যমে কোথায় উন্মুক্ত হয় বলো, এটা তোমার অ্যান্সার কি? এটা তোমাকে শিখালাম সুন্দর করে একটা ছবি দিয়ে, এটার অ্যান্সার কি হবে তাহলে, দিয়ে দিলাম। তাহলে দেখো তো তুমি 12টা কোশ্চেনের একটা কোশ্চেন কি তুমি আটকালা এই ছোট্ট একটা ভিডিও দেখে। সো খুবই সহজ টপিকগুলো, তুমি যদি একটু বুঝে বুঝে পড়ো, তোমার এই টপিকগুলো প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? সো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63 MBBS। ওকে, 63তম MBBS। আমি চেষ্টা করব আরো এরকম ভিডিও বানানোর, যাতে তোমাদের উপকার হয়। এবং আমার চ্যানেলটাকে, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা, ফেসবুক পেজ, এবং হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আমি এরকম ইনশাল্লাহ আরো অনেক ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।